পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে? আমরা জানি একটি ঘড়ি একবার ঘুরে আসলে 12 ঘন্টা কমপ্লিট করে। তাহলে আমরা লিখতে পারি একটি ঘড়ির কাঁটার সম্পূর্ণ ঘন্টা হবে 12 ঘন্টা। যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 12 ঘন্টা সমান হবে 12 গুণ 60 মিনিট। এখান থেকে আমরা পাবো 720 মিনিট। এখন যেহেতু ঘড়িটি প্রতিদিন অর্থাৎ একদিনে 10 মিনিট ধীরে চলে, তাহলে আমরা লিখতে পারি ঘড়িটি 10 মিনিট সময় হারায় একদিনে। ঘড়িটি 1 মিনিট সময় হারাবে 1/10 দিনে। সুতরাং ঘড়িটি উপরের 720 মিনিট সময় হারাবে 720 ভাগ 10 দিনে। এখান থেকে আমরা পাবো 72 দিনে। সুতরাং ঘড়িটি 72 দিন পর একবারের জন্য সঠিক সময় দিবে। অপশানে আমাদের খ হলো উত্তর। 2 নম্বর অঙ্ক বলছে যদি x এর মান y থেকে বড় হয় এবং z এর মান 0 থেকে ছোট হয়, তাহলে নিচের কোনটি সঠিক হবে? এখানে আমাদের দুইটি কন্ডিশন দেওয়া আছে, x এর মান y থেকে বড় এবং z এর মান 0 থেকে ছোট। এখন আমরা চিহ্ন বসাবো। আমরা জানি সংখ্যা রেখা, যদি একটি সংখ্যা রেখা কল্পনা করি যার মধ্যবর্তী বিন্দু হলো 0, তাহলে 0 ডান দিকে পজিটিভ সংখ্যা থাকে অর্থাৎ +1 +2 এইভাবে অসীম পর্যন্ত, এবং 0-র বাম দিকে ছোট সংখ্যাগুলো থাকে যেগুলোকে -1 বা ঋণাত্মক দিয়ে প্রকাশ করা হয়, -1 -2 এভাবে বাম পাশে অসীম পর্যন্ত থাকবে। এখানে z এর মান যেহেতু 0 থেকে ছোট, সংখ্যা রেখায় 0 থেকে ছোট সংখ্যাগুলো বাম দিকে থাকে এবং তাদের চিহ্ন নেগেটিভ। সুতরাং z এর চিহ্ন সব শর্তের জন্য নেগেটিভ বা ঋণাত্মক হবে। এবং যদি প্রথম শর্তের দিকে তাকাই, এখানে x এর মান y থেকে বড়, তাহলে x এর চিহ্ন হবে পজিটিভ এবং y এর চিহ্ন হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে x এর চিহ্ন পেলাম পজিটিভ, y এর চিহ্ন নেগেটিভ এবং z এর চিহ্ন ও নেগেটিভ। এখন আমরা আমাদের প্রশ্নের 4টি অপশান চেক করব। প্রথমে xz এবং yz এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আমরা বের করব। সেক্ষেত্রে প্রতিটি সংখ্যার আমরা যে চিহ্ন পেয়েছি সেগুলো বসাবো। x এর চিহ্ন পেয়েছি পজিটিভ, y এর চিহ্ন নেগেটিভ, আবার y এর চিহ্ন নেগেটিভ, z এর চিহ্ন নেগেটিভ। এখন আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন মাইনাস এবং প্লাসের মধ্যে অবশ্যই বড় পজিটিভ বা ধনাত্মক সংখ্যা, সুতরাং yz-ও বড় হবে, অর্থাৎ xz এর মানটা yz থেকে ছোট, বা অন্যভাবে বলতে পারি xz থেকে yz বড়। এখন আমরা এইটা দেখব যে আমাদের প্রশ্নে কোন অপশন আছে। ঘ নম্বর অপশনে এখানে xz থেকে yz বড়। 3 নম্বর অঙ্ক বলছে একটি সংখ্যার 20% 80% যদি 12.8 হয় তবে সংখ্যাটি কত হবে? আমরা ধরি সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি x এর 20% অর্থাৎ x এর 20% তার 80% অর্থাৎ গুণ 80% সমান হবে 12.8। বাম পাশে আমরা লিখতে পারি x গুণ 20 ভাগ 100, যেহেতু পার্সেন্টেজ বলছে, গুণ 80% অর্থাৎ 80 ভাগ 100 সমান, এখন দশমিক তুলে দিতে চাইলে আমরা এখান থেকে লিখতে পারি 128 ভাগ 10। যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা সেজন্য এখানে 1-এর পরে একটা 0 বসবে। বা এখান থেকে কাটাকাটি করলে 20 দিয়ে 100-কে কাটলে 5, উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য, 2 দিয়ে 8-কে কাটলে 4, 2 দিয়ে 10-কে কাটলে 5। তাহলে আমাদের উপরে আছে 4x এবং নিচে আছে 5 এবং 5 অর্থাৎ 25 সমান 128 ভাগ 10, বা x সমান 128 ভাগ 10 গুণ বাম পাশের 4/25 ডান দিকে গেলে 25/4 হবে, অর্থাৎ উল্টে যাবে। এখন কাটাকাটি করলে 5 দিয়ে 10-কে কাটলে 2, 5 দিয়ে 25-কে কাটলে 5, 4 দিয়ে 128-কে কাটলে 32, 2 দিয়ে 32-কে কাটলে 16। তাহলে আমাদের উপরে আছে 16 এবং 5, 16-র সাথে 5 গুণ করলে 5-16 80। সুতরাং সংখ্যাটি হবে 80। অপশানে ঘ হলো সঠিক উত্তর।
বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে ওই বৃত্তের পরিসীমা কত হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, যার মান আমাদের দেওয়া আছে 18 পাই। তাহলে কাটাকাটি করলে পাই পাই কাটা যাবে, বা আর স্কয়ার সমান 18কে আমরা লিখতে পারি 9 গুণ 2, বা আর সমান বাম পাশের বর্গ ডান দিকে গেলে বর্গমূল বা রুট হয়ে যাবে, অর্থাৎ 9 এর রুট গুণ 2 এর রুট। 9কে বর্গমূল করলে আমরা পাবো 3 এবং √2 ওইভাবে থেকে যাবে। তাহলে আমরা আর এর মান পেলাম 3√2। আমাদেরকে বৃত্তের পরিসীমা বের করতে হবে। বৃত্তের পরিসীমার সূত্র হলো 2 পাই আর। এখান থেকে আমরা 2 পাই ইন্টু আর এর মান বসাবো 3√2 গুণ 3√2। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6√2 এবং পাই বসে যাবে। তাহলে বৃত্তের পরিসীমা আমরা পেলাম 6√2 পাই। অপশানে আমাদের 6√2 পাই খ নম্বর অপশানে আছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি, এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত হবে? ধরি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ হলো শীর্ষকোণ, মান দেওয়া আছে 50 ডিগ্রি এবং ভূমি হলো বিসি, যেখানে বি কোণ এবং সি কোণ সমান। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা শীর্ষকোণ এ এর মান অর্থাৎ 50 ডিগ্রি বিয়োগ দেই, তাহলে পাবো 130 ডিগ্রি। এই 130 ডিগ্রি হলো বি কোণ এবং সি কোণের সমষ্টি। যেহেতু বি কোণ এবং সি কোণ সমান, তাহলে 130কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 65 ডিগ্রি, অর্থাৎ বি কোণের মানও 65 ডিগ্রি, আবার সি কোণের মানও 65 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছে যদি এর ভূমিকে বর্ধিত করা হয়, এখন আমরা ভূমিকে সি বিন্দু থেকে অর্থাৎ ডান দিকে বর্ধিত করলাম, আমাদেরকে এই যে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে অর্থাৎ এই কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি এই অংশটুকু হলো একটা এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান হবে 180 থেকে যদি আমরা সি কোণের মানটা বিয়োগ দেই অর্থাৎ 65 ডিগ্রি বিয়োগ দিলে সি কোণের বর্ধিত কোণ অর্থাৎ এখান থেকে আমরা পাবো 115 ডিগ্রি। তাহলে সি কোণের বর্ধিত কোণের এই অংশটুকুর মান আমরা পেলাম 115 ডিগ্রি। অপশনে উত্তর হলো গ। log2 16 এর মান কত হবে? এখান থেকে আমরা লিখতে পারি log√2 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। log√2 2কে আমরা লিখতে পারি √2 এর হোল স্কয়ার, এর পাওয়ার থাকবে 4। log√2 লগ বা সূচকের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 8। 8 সামনে আসবে, তাহলে থাকবে 8 log√2 এই অংশটুকুর মান হলো 1, কারণ লগের সূত্র অনুযায়ী লগের ভিত্তি বা বেজ এবং পাওয়ার যদি একই হয় তাহলে সেই সংখ্যাকে লগারিদম করলে আমাদের মান হবে 1। তাহলে 8 ইন্টু 1 এখান থেকে পাবো 8। অপশনে আমাদের খ হলো উত্তর। 7 নম্বর অঙ্ক বলছে ঘন্টায় 75 মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায়, ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় 20 মিনিট হবে? তাহলে যেহেতু ঘন্টায় 75 মাইল যায়, তাহলে 75 মাইল যায় 1 ঘন্টা বা 60 মিনিটে, 1 মাইল যাবে 60 ভাগ 75 মিনিটে, সুতরাং গাড়িটি 10 মাইল যাবে 60 গুণ 10 ভাগ 75। এখান থেকে আমরা পাবো 8 মিনিট। যেহেতু গাড়িটির যাওয়া আসার মোট সময় হবে 20 মিনিট, গাড়িটির যেতে সময় লাগছে 8 মিনিট, তাহলে আসতে সময় লাগবে মোট সময় 20 থেকে 8 বিয়োগ দিলে 12 মিনিটে গাড়িটি যেতে হবে 10 মাইল, 1 মিনিটে যেতে হবে 10 ভাগ 12 মাইল। যেহেতু আমাদের বেগ বের করতে হবে, বেগ ইকুয়াল টু জানি মাইল পার ঘন্টা, সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টায় গাড়িটি যেতে হবে 10 গুণ 60 ভাগ 12 মাইল। এখান থেকে আমরা পাবো 50 মাইল, অর্থাৎ ওই গাড়িটিকে 60 মিনিট বা ঘন্টায় 50 মাইল যেতে হবে। অপশনে আমাদের ক হলো সঠিক উত্তর। 5টি সংখ্যার গড় 40, যদি আরও 2টি সংখ্যা যাদের গড় 21 হয় সংখ্যাগুলোর সাথে যোগ করা যায়, তবে 7টি সংখ্যার গড় কত হবে? আমাদের দেওয়া আছে 5টি সংখ্যার গড় 40, তাহলে 5টি সংখ্যার সমষ্টি হবে 5টি সংখ্যা গুণ তাদের গড় 40, এখান থেকে পাবো 200।
আবার দুইটি সংখ্যার গড় দেওয়া আছে 21, তাহলে দুইটি সংখ্যার সমষ্টি হবে 2 গুণ তাদের গড় 21, এখান থেকে পাবো 42। তাহলে আমাদের মোট সংখ্যা 5 প্লাস 2, অর্থাৎ 7টি সংখ্যার সমষ্টি হবে 200 প্লাস 42, এখান থেকে আমরা পাবো 242। তাহলে 7টি সংখ্যার গড় হবে 7টি সংখ্যার সমষ্টি 242 ভাগ সংখ্যা, অর্থাৎ 7। 242কে 7 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 34.57। অপশানে আমাদের গ হলো সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক বলছে একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, জিনিসটির ক্রয় মূল্য কত হবে? আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 সমান 90 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে এখানে আমরা দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হবে 105 থেকে 90 বিয়োগ দিলে আমরা পাবো 15 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের 15 টাকা বেশি। এখন আমরা লিখব বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 15 টাকা, এবং বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 45 ভাগ 15, এখান থেকে আমরা পাবো 300 টাকা। সুতরাং ওই দ্রব্যটি বা জিনিসটির ক্রয় মূল্য হবে 300 টাকা। এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে ক্ষতি এবং দ্বিতীয় ক্ষেত্রে লাভ, অথবা প্রথম ক্ষেত্রে লাভ এবং দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি লেখা থাকতে হবে। যদি এমন হয় যে এখানেও লাভ লেখা আছে এবং এখানেও লাভ লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্রটি কাজে লাগবে না। যাই হোক, আমরা শর্টকাট সূত্রটির ক্ষেত্রে লিখব, আমাদের এখানে যে 10% এবং এখানে 5% আছে, এই দুইটা পার্সেন্ট আমরা যোগ করব। 10 আর 5 15, 15% সমান আমরা লিখব আমাদের যে বিক্রয় মূল্য বেশি আছে, অর্থাৎ 45 টাকা। 1% সমান 45 ভাগ 15, 100% সমান 45 গুণ 100 ভাগ 15। 15 দিয়ে 45কে কাটলে 3, 3-এর সাথে 100 গুণ করলে 300, অর্থাৎ ওই জিনিসটির ক্রয় মূল্য হবে 300 টাকা। একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে ওই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা কত হবে? আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি। এখন ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 20, তাহলে এইটুকু আমরা লিখব 20 বর্গ সেন্টিমিটার, বা হাফ ইন্টু, এখানে এইচ হলো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, যার মান আমাদেরকে বের করতে হবে, এবং এ এবং বি হলো ওই সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। ধরি এ সমান 3 এবং বি সমান 7 সেন্টিমিটার সমান 20, বা হাফ ইন্টু এইচ গুণ 3 এবং 7 যোগ করলে 10 সমান 20, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 দিয়ে 20কে কাটলে 4, বা এইচ এর মান আমরা পেলাম 4 সেন্টিমিটার। সুতরাং ওই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা হবে 4 সেন্টিমিটার। মুনাফার হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত টাকা হবে? আমাদের দেওয়া আছে মুনাফার হার আর সমান 7% বিয়োগ 5%, এখান থেকে আমরা পাবো 2%। সময় এন দেওয়া আছে 5 বছর, মুনাফা বা সুদ আয় দেওয়া আছে 70 টাকা। আমাদেরকে মূলধন বা পি এর মান বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান PNR ভাগ 100। এখন আমরা মান বসাবো। আয় হলো মুনাফা বা সুদ 70 টাকা, সমান পি হলো মূলধন যার মান আমাদেরকে বের করতে হবে, এন হলো সময় 5 বছর, আর হলো 2% এবং নিচে হবে সূত্রের 100, বা পি সমান 70 গুণ 100 ভাগ 5 গুণ 10। 5 দিয়ে 100কে কাটলে 20, 2 দিয়ে 20কে কাটলে 10, তাহলে আমাদের উপরে আছে 70 এবং 10, গুণ করলে পাবো
700 টাকা। সুতরাং ওই ব্যক্তির মূলধন বা আসল টাকা হবে 700 টাকা। অপশানে খ হলো উত্তর। এক্স ওয়াই ও জেড এর গড় 5 হলে এক্স ওয়াই জেড ও 9 এর গড় কত হবে? তাহলে আমাদের দেওয়া আছে এক্স ওয়াই ও জেড এর গড় 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3 সমান 5, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 15। এখন প্রথমে আমরা এক্স ওয়াই জেড ও 9 এর সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 9 ভাগ 4, এটা হলো তাদের গড়। এখন এক্স ওয়াই জেড এর সমষ্টির আমরা মান পেয়েছি 15। 15 প্লাস 9 ভাগ 4, 15-এর সাথে 9 যোগ করলে 24, 24 ভাগ 4, 4 দিয়ে 24-কে কাটলে 6। তাহলে এক্স ওয়াই জেড ও 9 এর গড় হবে 6। অপশানে গ হলো উত্তর। 13 নম্বর অঙ্কটি ধারার অঙ্ক। এখানে বলছে 1, 3, 6, 10, 15 এই ধারাটির পরবর্তী সংখ্যা বা পরবর্তী পদ কত হবে? আমরা ধারাটি লিখব 1, 3, 6, 10 এবং 15। এখন 1 এবং 3 এর পার্থক্য 2, 2 এবং 6 এর পার্থক্য 3, 6 এবং 10 এর পার্থক্য 4, 10 এবং 15 এর পার্থক্য 5। অর্থাৎ এখানে আমাদের পার্থক্য এক এক করে বাড়ছে 2, 3, 4, 5। তাহলে 5-এর পরের পার্থক্য অবশ্যই 6 হবে। এখন আমরা 15-এর সাথে 6 যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি আমাদের 15-এর পরবর্তী সংখ্যা। 15-এর সাথে 6 যোগ করলে আমরা পাবো 21। সুতরাং 15-এর পরবর্তী সংখ্যা হবে 21। পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে আমাদের প্রশ্নে যে 4টি অপশন বা 4টি ভগ্নাংশ দেওয়া আছে, এই 4টি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট? এখন আমরা প্রথমে 2টি করে ভগ্নাংশ নিয়ে ক্রস চেক করে দেখব যে কোন ভগ্নাংশটি ছোট। যে ভগ্নাংশটি ছোট সেই ভগ্নাংশকে রাখবো, বাকি সব ভগ্নাংশকে আমরা বাদ দিব। প্রথমে আমরা ক এবং খ নম্বর অপশানে যে ভগ্নাংশ আছে অর্থাৎ 1/3 এবং 2/7 মধ্যে দেখব যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এখন ক্রস চেক করব। ক্রস চেক করলে 1-এর সাথে 7 গুণ করলে 7, 3-এর সাথে 2 গুণ করলে 6। 7 এবং 6-এর মধ্যে সবচেয়ে বড় হলো 7, অর্থাৎ বাম পাশের ভগ্নাংশটি বড় হবে। যেহেতু আমাদেরকে ছোট বা ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করতে হবে, সেজন্য আমরা 1/3 অর্থাৎ ক নম্বর অপশানকে বাদ দিব। এখন খ নম্বর অপশানের সাথে গ নম্বর অপশান ক্রস চেক করব। খ নম্বর অপশানে 2/7-এর সাথে আমরা গ নম্বর অপশান অর্থাৎ 5/21-কে ক্রস চেক করব। ক্রস চেক করলে এখানে 2-এর সাথে 21 গুণ করলে 42, 7-এর সাথে 5 গুণ করলে 35। 42 এবং 35-এর মধ্যে বড় হলো 42, অর্থাৎ বাম পাশের ভগ্নাংশটি বড়, 2/7 বড়, সেজন্য খ নম্বর অপশান বাদ যাবে। এখন গ নম্বর অপশান অর্থাৎ 5/21-এর সাথে ঘ নম্বর অপশানে 3/6-কে আমরা কম্পেয়ার করব। এখন ক্রস চেক করলে যথারীতি 5-এর সাথে 6 গুণ করলে 30, 21-এর সাথে 3 গুণ করলে 63। 30 এবং 63-র মধ্যে বড় হলো 63, অর্থাৎ এখানে ডান দিকের সংখ্যাটি বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 5/21, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের প্রশ্নে যে 4টি অপশান দেওয়া আছে 4টি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো 5/21। অপশানে গ হলো সঠিক উত্তর। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।